আপনাদের কোয়েশ্চেন গুলা নিব। 4টা অ্যাসাইনমেন্ট আসবে, প্রতিটা অ্যাসাইনমেন্ট প্রতি বৃহস্পতিবারে আসবে। আগামী অ্যাসাইনমেন্ট আসবে বৃহস্পতিবারে কিওয়ার্ড রিসার্চ, কন্টেন্ট অ্যানালাইসিস অ্যান্ড অন পেজ এসইও নিয়ে। ঠিক আছে? আপনারা কিওয়ার্ড রিসার্চও করবেন, কন্টেন্ট অ্যানালাইসিসও করবেন এবং অন পেজও করে দিবেন। ঠিক আছে? পরবর্তী অ্যাসাইনমেন্ট আসবে টেকনিক্যাল এসইও অডিট এন্ড টেকনিক্যাল এসইও নিয়ে। কেমন? ইনশাআল্লাহ। এবং ক্লাসের লেন্থ গুলা বেড়ে যাবে। ক্লাস 3 দিন থেকে 4 দিন করলে আপনাদের জন্য কষ্ট হয়ে যাবে ভাই। এর চেয়ে আমি চেষ্টা করছি আপনাদের ক্লাসের লেন্থ যেন একটু বাড়ে, বাট ক্লাসটা যেন 3 দিনই থাকে। ঠিক আছে? সবকিছু অর্গানাইজ হয়ে গেছে? সবকিছু অর্গানাইজ হয়ে গেছে? চ্যাট বক্সটা অফ থাকবে, কোয়েশ্চেন শিটে করবেন এবং যে জিনিসগুলা নিয়ে ক্লাস হয়ে গেছে অলরেডি, আমি যে জিনিসগুলা বুঝাই ফেলছি বারবার রিপিট করে, এই কোয়েশ্চেন গুলা কইরেন না। রিকোয়েস্ট হলো যে লিস্ট একটা ক্লাসটা আবার রিপিট করবেন খাতা কলম সাথে নিয়ে। কেমন? খাতা কলম সাথে নিয়ে রিপিট করবেন। আরো একটা জিনিস, আজকে থেকে আমি একটা ড্রাফট শিট দিয়ে দিব, কোন কোন জিনিসে ক্লাস হয়েছে, কোন কোন টপিকসে ক্লাস হয়েছে, ড্রাফট শিট দিয়ে দিব। এবং আপনাদের জবের জন্য প্রিপারেশন নিতে হবে। দেখছেন, প্রতিদিন 2 থেকে 3 জন জব পাচ্ছে এবং জবের স্যালারি লেন্থ কমপক্ষে $400 হচ্ছে। $400 হলো একদম লোয়েস্ট স্যালারি ফর এন এসইও এক্সপার্ট। এবং আমার উদ্দেশ্য হলো যদি এইরকম একটা জবও ম্যানেজ হয়ে যায়, ভাই আমি দিন শেষে স্যাটিসফ্যাকশন যে আমার ক্লায়েন্ট গুলা বা আমার স্টুডেন্ট গুলা পেয়েছে। ঠিক আছে? এই জব গুলা কোথায় পাওয়া যায়, কি কি জিজ্ঞেস করে, আগে এসইও কোর্সটা শেষ করেন, তারপরে সবকিছু জেনে যাবেন। আগে কোর্সটা আমরা শেষ করি, তারপরে জেনে যাবেন। একটা প্রশ্ন হলো কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিটর অ্যানালাইসিস, কিওয়ার্ড রিসার্চ, কন্টেন্ট এবং অন পেজ। কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কনফিউশন আছে? কারো কোনো কনফিউশন আছে? ওকে, মেহেরুন্নেসা আপু, কনগ্রাচুলেশনস বোন। আমাকে একটা টেক্সট করেন তো, 20,000 বিডিটি। আমার এইটাই গোল ছিল রে ভাই। ঠিক আছে, একটা জব পান যেটা দিয়ে ফ্যামিলি চলে। আহামরি আপনারা হাজার হাজার ডলার ইনকাম করার মতো এবিলিটি এখনো হয় নাই। ঠিক আছে? আহামরি হাজার হাজার ডলার ইনকাম করার মতো এবিলিটি হয় নাই। একটা কোয়েশ্চেন সবার মনে থাকে না যে হৃদয় ভাই, আপনি প্রতি মাসে কত ডলার আর্ন করেন ফ্রম আপওয়ার্ক, শুধুমাত্র আপওয়ার্ক? আজকে একটু মোটিভেশনের জন্য দেখাই দিই, কেমন? আজকে আমি আমার আপওয়ার্ক প্রোফাইল আপনাদের সাথে আবার দেখাই দিই, কেমন? চল। আমি প্রতি সপ্তাহের বৃহস্পতিবার, শুক্রবার সকালে উইথড্র দেই এবং আমার আপওয়ার্ক প্রোফাইল যদি আপনাদের দেখাই, চলেন, আপনারা তো ভাই, আর দেখাইলে কি সমস্যা? ঠিক আছে, এটা হলো আমার আপওয়ার্ক প্রোফাইল। আমি অলমোস্ট 50,000 মনে হয় আর্ন করছি ফ্রম আপওয়ার্ক। এটা হলো, ও আচ্ছা, ঠিক আছে, এটা ইন্সপেক্ট না, আমি এটাকে কি দিচ্ছি, রিফ্রেশ করছি। আমার লাস্ট উইকের ইনকাম হলো $883, যেটা আমি উইথড্র করে নিছি এবং লাস্ট উইকের এটা এখনো পেন্ডিং রয়ে গেছে। এবং এই উইকের আজকে হলো কি বার? রবিবার, মানে আজকে উইকেন্ড। এবং আমার এখন পর্যন্ত 877 আসছে। 1040 পর্যন্ত আসে প্রতি উইকে। প্রতি উইকে 1040, 1050 আসে। 5 সপ্তাহে মাস হয়। কেমন? 5 সপ্তাহে মাস হয়। এটা দেখানোর কারণ হলো, যদি আমি যদি আমি ক্লাস না নিয়েও আপওয়ার্কে শুধুমাত্র পড়ে থাকতাম, ঠিক আছে, যদি শুধুমাত্র আপওয়ার্কে পড়ে থাকতাম, আমি আপনাদের কোর্স ফি তুলে নিতে পারতাম। ঠিক আছে? কারণ আপনাদের ক্লাস নিতে হলে 1 ঘন্টা ক্লাস নিয়ে পরেও 3 ঘন্টার মতো দিতে হয়। আমি আপনাদের যেটা আপনারা দেন আর কি, দেখেন কোর্স শেষে কত পে করেন। এইটা শুধুমাত্র এই জন্য করা হয়, সাকসেস স্টোরি গুলা দেখেন না? সাকসেস স্টোরি গুলা দেখেন না? ভালো লাগে না দেখতে? এই যে বিনা কারণে যে এই যে সাদগায়ে জরিয়ার মতো দোয়াগুলা পাচ্ছি, হয়তো বা অনেক ফ্যামিলির লাইফ চেঞ্জ, বাট তা আমি তাদের চিনিই না। ঠিক আছে, আমি তাদের চিনিই না। এখন দেখেন, আমার ফাইবারের 6টা অ্যাকাউন্ট আছে।
আমরা এখানে 6 জন কাজ করি, 6টা অ্যাকাউন্ট কিন্তু লন্ডন বেসড। ফাইবারের আর্নটা না বললাম, 6টা অ্যাকাউন্ট লন্ডন বেসড এবং 6টা অ্যাকাউন্ট থেকে মাশাআল্লাহ অর্ডার আসা শুরু করছে। আমি এজেন্সি স্টার্ট করছি 1 মাস হয়েছে, এবং এই প্রথম আমার এজেন্সি থেকে আমি রুম রেন্ট, আমার যে হোম রেন্ট, বুঝেন তো রুম রেন্ট বুঝেন, রুম রেন্ট তো বুঝেন, আমার অফিস রেন্ট দিতে হয় 1200 পাউন্ডস, ইন্স্যুরেন্স আছে, ইন্স্যুরেন্স দিতে হয়, ট্যাক্স আছে, ট্যাক্স দিতে হয়, আমার 6 জন এমপ্লয়ির স্যালারি দিতে হয়, এবং 10 জন এমপ্লয়ি আছে যারা বাংলাদেশ থেকে কাজ করে, তাদের স্যালারি দিতে হয়। সবকিছু দেওয়ার পরে আমার 2000 প্রথম মাসে ছিল, আমার 2000 প্রফিট ছিল প্রথম মাসে, সবকিছু দেওয়ার পরে। এবং আমি আপনাদের এই বলতেছি, এই প্ল্যানটা আমার প্রথম মাস হয়তো বা আপনাদের চোখে, বাট এটা 3 বছর আগের প্ল্যান ছিল। ঠিক আছে, 3 বছর আগের প্ল্যান ছিল, এবং 2টা সিটিতে অলরেডি আমার ওয়েবসাইট র্যাঙ্ক করে আছে, ওয়েবসাইট থেকে নক আসতেছে, আমি আমার এমপ্লয়িদের আউটরিচ করাচ্ছি। এবং টু বি অনেস্ট, 21তম ব্যাচ থেকে প্রতি ব্যাচ থেকে 1-2 জন চান্স পাবেন ওইখানে কাজ করার জন্য। ঠিক আছে, প্রতি ব্যাচ থেকে 1 থেকে 2 জন চান্স পাবেন। তবে এটা 21তম ব্যাচ থেকে 20তম ব্যাচ থেকে শুরু হবে। ঠিক আছে, ইন্টার্নশিপ হিসেবেও চান্স পাবেন, এবং আফটার 3 মান্থস আপনারা বাংলাদেশ থেকে কাজ করতে পারবেন। বিকজ আমি থিঙ্ক করতেছি আমার সিলেটে আমি অফিস দিব আর কি, প্রথমে সিলেটে অফিস দিব। এবং আরো একটা প্ল্যান বলি, আপনারা, আমাদের মেয়েগুলা কিন্তু সবচেয়ে বেশি আনকমফোর্টেবল থাকে, জানেন, মেয়েরা সবচেয়ে বেশি আনকমফোর্টেবল থাকে জব করার ক্ষেত্রে। এবং তারা, এমন কোনো জব সেক্টর নাই ভাই যেখানে তাদের ওইভাবে না দেখা হয়, জানেন। একটা মেয়ে ভালো করে বুঝে জব করার জন্য, মানে প্রতিটা ছেলে অন্যভাবে দেখে ভাই, এইটা হয়তোবা ডিফারেন্ট সেক্সুয়াল ইন্টেনশনের জন্য হয়ে যায়। এবং আমি যখন এজেন্সি দিব, মেয়েদের টিম লিডার আলাদা থাকবে, মেয়েদের জন্য আলাদা জোন থাকবে, ছেলেদের জন্য আলাদা জোন থাকবে, ছেলেদের জন্য আলাদা জোন থাকবে, মেয়েদের জন্য। ইভেন মেয়েদের কাছ থেকে রিপোর্টও মেয়েরাই নিবে, মেয়েদের কাছ থেকে রিপোর্টও মেয়েরাই নিবে, এবং মেয়েদের কাজ মেয়েরাই জমা দিবে, জবাবদিহিতা মেয়েদেরই করতে হবে। দ্যাটস বিকজ অফ, এবং আমি সিলেটে স্টার্ট করব জানুয়ারি থেকে। ঠিক আছে, জানুয়ারি থেকে সিলেটে স্টার্ট করব, এবং আপনারা চাইলে ঢাকা থেকে এসেও সিলেটে কাজ করতে পারবেন। জাস্ট আমি বলে দিছি, বিকজ নেক্সট মান্থ থেকে এটা প্রসিডিওর শুরু হয়ে যাবে, এবং আমার কোম্পানি অলরেডি ইউকে তে রেজিস্টার্ড হয়ে গেছে। ঠিক আছে, ইউকে তে অলরেডি রেজিস্টার্ড হয়ে গেছে, সো আই ক্যান ওপেন মাই অফিস এনিহোয়ার। ঠিক আছে, সো এই জন্য বলছি, কখনো এইটা ভাববেন না যে ভাই এসইও তে ফিউচার নাই। এবং আমার এজেন্সির কিন্তু জব শুধুমাত্র এসইও নিয়েই, আবার বলছি, শুধুমাত্র এসইও নিয়ে ভাই। আমি অন্য কোনো সেক্টরে জবও করি না, অন্য কোনো জব করি না, তবে আমি জানি। ঠিক আছে, এইটা বলার কারণ দেখবেন আজকে থেকে আপনাদের এক্সট্রা মোটিভ আসবে। ঠিক আছে, এক্সট্রা মোটিভ আসবে, কেমন, এক্সট্রা মোটিভ আসবে। আমি আমার ডোমেইনটা ঠিক করে নিই, ডোমেইনটা ঠিক করে ব্র্যান্ডিং করে নিই, তারপরে আমি বলবো। ঠিক আছে, নাম কি কোথায় থাকবে। ঠিক আছে, এতটুকু বুঝাইতে পারছি আমি। চলেন, আমরা জানি একটা ওয়েবসাইটের জন্য কি কি করতে হয়, জানি না একটা ওয়েবসাইটের জন্য কি কি করতে হয়। প্রথমে আপনি কিওয়ার্ড সিলেক্ট করলেন, কিওয়ার্ড সিলেকশনের অনেকগুলা ধাপ শেষ করে একটা কিওয়ার্ড চুজ করলেন, ওই কিওয়ার্ডের ইনটেন্ট অনুযায়ী আপনি কন্টেন্ট দিলেন, কন্টেন্ট দেওয়ার পরে আপনি অন পেজ করলেন। এতটুকু ধাপ ঠিক আছে? এই 4টা সিঁড়ি বুঝতে পারছেন? কিওয়ার্ড, সার্চ ইন্টেন্ট ফিল আপ করে কন্টেন্ট, কন্টেন্ট অডিট, অন পেজ এসইও, এতগুলা ধাপ ঠিক আছে? এখন ধরে নিলাম আমার কন্টেন্টটা লিখা হয়েছে, এখন আমার কন্টেন্টটা আমার একটা ওয়েবসাইটে পাবলিশ করতে হবে না? ধরেন আমি ধরে নিলাম আমার ওয়েবসাইটটা হলো এইটা, ধরে নিলাম এইটা হলো আমার ওয়েবসাইট, খুব ভালো করে খেয়াল করেন। এটা হলো একটা ব্র্যান্ড ওয়েবসাইট যেটা আমি বাংলাদেশ থেকে স্টার্ট করছিলাম। ডিজাইনটা নষ্ট হয়ে গেছে কেন? আচ্ছা, কোনো সমস্যা নাই, ঠিক আছে, ডিজাইনটা এলিমেন্টটা ব্রোক হয়ে গেছে, আমি অন্য একটা ওয়েবসাইট দেখাচ্ছি আমার। ঠিক আছে, ধরেন এটা হলো আমার একটা ওয়েবসাইট, আমি সবকিছুই মোটামুটি ভাবে করছি, করার পরে
এখন আমি একটা পেজ ধরি, নর্মালি আমি একটা পেজ ধরি, ধরেন এইটা হলো আমার একটা পেজ, আমি হলাম উইক্স এসইও কনসালটেন্ট, এই কিওয়ার্ডটা আমি পিক করলাম। এই কিওয়ার্ডের জন্য আমি দেখেন এখানে কন্টেন্ট দিলাম, ঠিক আছে, এই কন্টেন্টটা দিলাম। এখন এই কন্টেন্টটা আমার দেওয়ার উদ্দেশ্য হলো যখন কেউ একজন এই উইক্স এসইও কনসালটেন্ট লিখে গুগলে সার্চ করবে, ঠিক আছে, ধরেন যে কোনো জায়গা থেকে সে গুগলে সার্চ করলো উইক্স এসইও কনসালটেন্ট, এবং গুগল কি করবে এইটার অনুযায়ী কিন্তু রেজাল্ট শো করবে, ঠিক আছে। ধরেন এইরকম ভাবে সে রেজাল্ট শো করবে, এই যে দেখছেন এইভাবে সে রেজাল্ট শো করবে। এখন আমার উদ্দেশ্য কি? প্রথম উদ্দেশ্য হলো কেউ যখন আমাকে গুগলে সার্চ করবে এই কিওয়ার্ডটা লিখে, সে যেন আমাকে খুঁজে পায় এই গুগল সার্চ রেজাল্টে। কেমন? এই গুগল সার্চ রেজাল্টে যেন সে আমাকে যে কোনো জায়গায় এটলিস্ট খুঁজে পাক। এই যে গুগল সার্চ রেজাল্টে একটা ওয়েবসাইটকে খুঁজে পাওয়া, এই খুঁজে পাওয়ার প্রসেসটাকে বলা হয় ইন্ডেক্স। ইন্ডেক্স মানে হলো নিজের কাছে রাখা। এই যে দেখেন, দেখছেন আসছে আমার না ওয়েবসাইট, উইক্স এসইও কনসালটেন্ট লিখে যখন সার্চ করছে আমি 5th পেজে টপ রেটেড উইক্স এসইও কনসালটেন্ট ফর ইওর উইক্স ওয়েবসাইট আসছে না? জিনিসটা বুঝাইতে পারছি? এখন এই যে সার্চ করার পরে সার্চ রেজাল্টে একটা ওয়েবসাইটকে খুঁজে পাওয়ার প্রসেস, এইটাকে বলা হয় ইন্ডেক্সিং। এটাকে বলা হয় ইন্ডেক্সিং। এখন এই ইন্ডেক্সিং যে করে, ইন্ডেক্সটা বুঝতে পারছেন? একটা নতুন ওয়েবসাইটকে গুগলের সার্চ রেজাল্টে নিয়ে আসা, বা গুগলে যখন কেউ সার্চ করবে তখন যেন আমার ওয়েবসাইটটা সে খুঁজে পায়। এখন এই ইন্ডেক্সিং এর একটা প্রসেস আছে না, একটা প্রসিডিউর আছে না? এই ইন্ডেক্সিং এর একটা প্রসিডিউর থাকে না, যে ইন্ডেক্সিং এর শর্ত হলো এইটা। ইন্ডেক্সিং এর জন্য এই ইন্ডেক্সিং এর শর্ত হলো এই ওয়েবসাইটটাকে ক্রল করতে হবে। ক্রল মানে হলো বিবেচনা করতে হবে, বিচরণ করতে হবে, সার্চ করতে হবে। বুঝাইতে পারছি? প্রথম কথা হলো ইন্ডেক্সিং বলতে বোঝায় গুগলের মাঝে খুঁজে পাওয়া, এটার শর্ত হলো ক্রল করতে হবে। এখন হৃদয় ভাই, ক্রল কে করবে? ক্রল কিন্তু করবে যে সার্চ ইঞ্জিন আছে। এখন ক্রলটা কি শুধুমাত্র গুগলই করতে পারে, নাকি ইয়াহু করতে পারে, বিং করতে পারে, ডাক ডাক গো করতে পারে? যতগুলা সার্চ ইঞ্জিন আছে এই সার্চ ইঞ্জিন কিন্তু এই ওয়েবসাইটটাকে ক্রল করবে। ক্রল করার উদ্দেশ্য কি? একটা ওয়েবসাইটের কোয়ালিটি জাজ করবে। কোয়ালিটি বলতে কি বোঝায়? ওয়েবসাইটের কন্টেন্টটা ভালো আছে কিনা, ওয়েবসাইটের স্পিড ভালো আছে কিনা, ওয়েবসাইটের যাবতীয় যে গুগল সার্চ ফ্যাক্টর আছে এই ফ্যাক্টর গুলা ঠিক আছে কিনা। এবং একটা ওয়েবসাইট ইন্ডেক্সিং এর জন্য যতগুলা ফ্যাক্টর থাকে এই ফ্যাক্টরটাকে বলা হয় টেকনিক্যাল এসইও। বুঝাইতে পারছি? টেকনিক্যাল এসইওর মোটামুটি একটা শর্ত বুঝতে পারছেন? একটা ওয়েবসাইট ইন্ডেক্সিং, ইন্ডেক্সিং মানে হলো সার্চ ইঞ্জিনে থাকা। এখন এই সার্চ ইঞ্জিনে থাকার যতগুলা প্রসিডিউর আছে, যতগুলা প্রসেস আছে, যতগুলা নিয়ম আছে, এই নিয়মের জন্য আপনি যা যা করবেন সব টেকনিক্যাল এসইও। এখন হৃদয় ভাই আমাদের বলেন এই টেকনিক্যাল এসইওর মধ্যে কি কি আসে? প্রথম আসে হলো ক্রোলিং। ক্রোলিং মানে কি? একটা ওয়েবসাইটকে গুগলের সার্চের যে রোবট আছে, গুগলের সার্চের যে এজেন্ট আছে, গুগলের সার্চের যে বোট আছে, এগুলা গিয়ে কি করবে? ক্রোল করবে। তাহলে ক্রোল মানে কি? ক্রোল মানে হলো ওই ওয়েবসাইটটাকে জাজ করবে ইন্ডেক্সিং এর জন্য পারফেক্ট কিনা। এতটুকু বুঝাইতে পারছি? চলেন হৃদয় ভাই টেক্সট অফ করে দুষ্টু টুষ্টু এক্সাম্পল দেন, শুধুমাত্র বক্তৃতা দিয়ে গেলে হবে না, আপনি দুষ্টু এক্সাম্পল দিয়ে আমাদের বোঝান। দেখেন এইটা হলো, ধরেন এইটা হলো ওয়েবসাইট। আমরা ওয়েবসাইট না বলে বলি যে একটা সুন্দরী কাজল টানা মেয়ে, ঠিক আছে, একটা মেয়ে লিপস্টিক টিপস্টিক দিয়ে রাখছে, কেমন? এটা মেয়ে। এখন এই মেয়েটাকে এনিহাউ প্রেমে পটাইতে হবে, এনিহাউ প্রেমে পটাইতে হবে। এই প্রেমে পটানোর জন্য, ঠিক আছে, এইটা হলেন আপনি, ঠিক আছে, এইটা হলেন আপনি। এখন এইটা হলো প্রেমও বলেন, মেয়েও বলেন, অথবা গুগল বলেন, ঠিক আছে, গুগল বলেন। আর এইটাকে প্রেমটাকে আমরা আপাতত ইন্ডেক্সিং ভাবি, ঠিক আছে। মানে প্রেমে সাকসেসফুল হইলেই আমি ইন্ডেক্সড হয়ে গেছি, আমি তার লাইফে ইন্ডেক্স হতে চাই। এখন দেখেন তার লাইফে ইন্ডেক্স হতে হলে আপনাকে কি করতে হবে? ভালো একটা চাকরি করতে হবে, ভালো একটা পজিশনে থাকতে হবে,
চেহারা ভালো হতে হবে, কবিতা লিখতে হবে, গান লিখতে হবে, গান গাইতে হবে, ঠিক আছে? পটানোর যত কৌশল আছে সব অবলম্বন করতে হবে, মিষ্টি মিষ্টি প্রশংসা করতে হবে। তুমি মেকআপ করার দরকার হয় না, তুমি ন্যাচারাল বিউটি, তারপরে একটু মেকআপ করে নিও, ঠিক আছে? তুমি কাজল দিলে আমি ফিদা হয়ে যাব, এরকম কাব্যিক কথাবার্তা বলতে হবে, অনেকটা সাদাত হোসেনের মতো বলতে হবে, ঠিক আছে? কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে বিবশ হয়ে তোমার চোখে চেয়ে, এরকম বলতে হবে। তুমি মোর জীবনের বাহনা, হৃদয়ে সুখের দোলা, নিজেকে আমি ভুলতে পারি তোমাকে যাবে না ভোলা। মানে হলো এই গুগলকে ইমপ্রেস করার জন্য, এই গুগলকে ইমপ্রেস করে ইন্ডেক্স হওয়ার জন্য একটা ওয়েবসাইটের জন্য যা যা করতে হয় সবকিছুই মূলত টেকনিক্যাল এসইওর মধ্যে পড়ে। বুঝাইতে পারছি জিনিসটা? মোটামুটি বুঝাইতে পারছি। ইমপ্রেস করতে হবে গুগলকে যেন ইন্ডেক্স করে, ইন্ডেক্স করলে সার্চ রেজাল্টে আসবে। এবং র্যাঙ্কিং এর পূর্ব শর্ত হলো, র্যাঙ্কিং এর পূর্ব শর্ত একটাই, যে সিআইআর। র্যাঙ্কিং এর শর্ত কিন্তু একটাই, এসইও করেন যাই করেন সিআইআর ছাড়া র্যাঙ্কিং পসিবল না। র্যাঙ্কিং এর শর্ত এইটাই, আপনি যদি এসইও না করেন তারপরও র্যাঙ্ক হবে যদি এই মেথডটা ঠিক আছে থাকে। প্রথম কথা হলো সি মানে হলো ক্রোলিং, আর আই মানে হলো ইন্ডেক্সিং। যদি ওয়েবসাইটটা ক্রোল হয় তাহলে ওয়েবসাইটটা গুগলে খুঁজে পাওয়া যাবে, এবং গুগলে যখন একটা ওয়েবসাইট খুঁজে পাওয়া যাবে তখনই মূলত এই ওয়েবসাইটটা র্যাঙ্কিং হবে। তাহলে হৃদয় ভাই, টেকনিক্যাল এসইওতে আমরা কি কি শিখবো? টেকনিক্যাল এসইওতে আমরা শিখবো, আমি এখানে লিখে দিচ্ছি আপনাদের docs.new-তে, ঠিক আছে? টেকনিক্যাল এসইওর একটা চেকলিস্ট দিয়ে দিচ্ছি আপনাদের, কেমন? টেকনিক্যাল এসইও চেকলিস্ট। হৃদয় ভাই, শুধু শুধু আপনি নিজে দিয়েন না, আমাদের কি দেখান, ঠিক আছে? সেমরাসের চেকলিস্টটা দেখেন, এইচরেফস এর চেকলিস্ট, দুইটা মিলাইয়ে দেখান, ঠিক আছে? আমি এইচরেফ টেকনিক্যাল এসইও চেকলিস্ট দেখছি, চেকলিস্ট। পাশাপাশি আমি এসএমরাশেরও দেখছি, এই দুইটা মিলাইয়ে আপনাদের দেখাবো, ঠিক আছে? কারণ আপনাদের দিন শেষে জব করতে হবে এবং আপনারা এই চেকলিস্টটা মাথায় রেখেই আগাবেন। টেকনিক্যাল এসইও থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন হয়, কেমন? আমরা এই স্টেপস এর টেকনিক্যাল এসইও দেখি কি কি বলে, কেমন? আমরা তো জানি টেকনিক্যাল এসইও মানে কি, একটা ওয়েবসাইট ইন্ডেক্সিং এর প্রসেস। ওকে, আমরা এখানে টেকনিক্যাল এসইও তে ক্লিক করি, দেখি টেকনিক্যাল এসইও চেকলিস্টে কি বলে। তারপরে এখানে দেখি যে এইটা টেকনিক্যাল এসইও চেকলিস্টে কি বলে। প্রথম আমরা স্যামরাশে যাই, ঠিক আছে? স্যামরাশে বলতেছে কি, টেকনিক্যাল এসইও করার জন্য আপনাকে করতে হবে, মেক শিওর ইউ আর ইউজিং HTTPS। একটা ওয়েবসাইটের টেকনিক্যাল এসইওতে সর্বপ্রথম যে জিনিসটা আসে সেটা হলো মেক শিওর ইউ আর ইউজিং HTTPS। হৃদয় ভাই, এই HTTPS মানে কি? এই HTTPS টা কি করতে হয়, কিভাবে করতে হয়? HTTPS বলতে বোঝায়, ধরেন আপনি আপনার ওয়েবসাইটে গেলেন, যাওয়ার পরে এইখানে দেখেন একটা তালাবন্ধ অবস্থায় একটা জিনিস আছে, আমরা এটাকে বলি SSL, যেটাকে বলা হয় সিকিউর সকেট লেয়ার। মানে একটা ওয়েবসাইট ইউজারদের জন্য সিকিউর কিনা, রোবটের জন্য সিকিউর কিনা, এইটা এই এসএসএল সার্টিফিকেট দ্বারা বোঝা যায়। এবং অনেক ধরনের ডার্ক ওয়েবসাইট আছে যারা কিনা মানুষের তথ্য চুরি করে, মানুষের ক্রেডিট কার্ড থেকে ইনফো চুরি করে, বা অনেক ধরনের ক্রাইম করে। এইটা বা এইটা থেকে বাঁচার জন্য বা এইটা থেকে স্যাটিসফ্যাকশন দেওয়ার জন্য আমরা এসএসএলটা ইউজ করি, মূলত ওয়েবসাইটটা সিকিউর করার জন্য। এবং যখন আপনি এসএসএল ইউজ করবেন, এখানে দেখেন একটা জিনিস আসবে, এটা হলো HTTPS। হৃদয় ভাই, HTTPS টা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, কোথায় করতে হয়, কিভাবে করতে হয়, এইটা আমরা পার্ট বাই পার্ট দেখব। আপাতত আমরা HTTPS এবং SSL সার্টিফিকেট জিনিসটা বুঝতে পারছি। SSL সার্টিফিকেট বা HTTPS জিনিসটা বুঝতে পারছি। SSL মানে হলো সিকিউর সকেট লেয়ার, আর সেকেন্ড হলো এটাকে বলা হয় HTTPS। যখন আপনি SSL দিবেন তখন কিন্তু এটা অটোমেটিকলি HTTPS এ কনভার্ট হয়ে যাবে, আর না হলে এটা HTTP তে থাকবে, কেমন? তারপরের যে জিনিসটা আমাদের স্যামব্রাশ বলতেছে যে তোমরা একটা কাজ করো, সেটা হলো চেক ফর ডুপ্লিকেট ভার্সন অফ ইউর সাইট ইন গুগল ইন্ডেক্স। মাঝে মধ্যে হয় কি, আপনার ওয়েবসাইটের অনেকগুলা ভার্সন ইন্ডেক্স হয়ে যায়, ঠিক আছে? অনেকগুলা ভার্সন মানে বোঝায়, বলতে বোঝায়
ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে? আপনার একটা ওয়েবসাইটের অনেকগুলো ভার্সন থাকতে পারে, আপনারা দেখেন না www ডট, অনেকগুলা ওয়েবসাইটে www ডট থাকে না, অনেকগুলা ওয়েবসাইটে https থাকে, অনেকগুলা ওয়েবসাইটে https থাকে না এরকম অনেকগুলো ওয়েবসাইট দেখছেন না, যে অনেকগুলাতে www ডট থাকে, অনেকগুলাতে www ডট থাকে না। এখন আপনাকে চেক করতে হবে আপনার ওয়েবসাইটের কোন ভার্সনটা গুগল ইন্ডেক্স করছে, এবং আপনি কিন্তু বেস্ট ভার্সনটা ইন্ডেক্স করাতে হবে। কিভাবে করবেন আমি আপনাদের দেখাই দিব। এই দেখেন আপনার 4টা ভার্সন আছে, এই 4টা ভার্সনের মধ্যে হৃদয় ভাই সবচেয়ে বেস্ট ভার্সন কোনটা? সবচেয়ে বেস্ট ভার্সন হলো এইটা, https www.domain.com, এবং এখানে আরো 4টা ভার্সন আছে, এগুলো আমি আপনাদের বুঝাই দিব, ঠিক আছে? এখন দেখেন ফাইন্ড এ ফিক্স স্ক্রল ইরর্স। ধরেন আপনার ওয়েবসাইটে কিন্তু ইন্ডেক্স করার জন্য অবশ্যই গুগল আসবে না? অবশ্যই কিন্তু গুগল আসবে, ওয়েবসাইটটা ইন্ডেক্স করার জন্য গুগল আসবে না আপনার ওয়েবসাইট পর্যন্ত? গুগল কিসের জন্য আসবে? স্ক্রল করার জন্য আসবে, গুগল যাচাই বাছাই করার জন্য আসবে। আসার পরে যদি দেখে যে আপনার ওয়েবসাইটে ইস্যু আছে, ধরেন এমন ওয়েবসাইট যে আপনি একটা মেয়ের সাথে ভালোবাসতে চাচ্ছেন বা রিলেশন করতে চাচ্ছেন, চারপাশে তার 4টা বডি বিল্ডার ভাই সারাক্ষণ থাকে, কোনো কিছু করতে পারবেন? তার হাতে ফোন নাই, তার হাতে কন্টাক্ট করার কি নাই, 4টা বডি বিল্ডার ভাই বসে আছে, দাঁড়াই আছে চারিপাশে। ইজ দেয়ার এনি চান্স, ইজ দেয়ার এনি অ্যাক্সেস ডু ইউ হ্যাভ? তার অব্দি পৌঁছানো পর্যন্ত অ্যাক্সেস আছে? ভাই আপনি সালমান খানের মতো না, আপনি জায়েদ খানের মতো না ফাইটিং টাইটিং করে চলে যাবেন, এটা সিনেমার জগৎ, এটা রিয়েল জগৎ। তো এইটা হলো, গুগলও কিন্তু ক্রল করার জন্য আপনার ওয়েবসাইটে ভিড়বে, আপনাকে ইশারা দিতে হবে না? ইশারা দিতে হবে না? আপনার ওয়েবসাইটে আসবে, আসার পরে তো আপনাকে অ্যাক্সেস দিতে হবে, আপনার ওয়েবসাইটের ভেতরে ঢোকার জন্য তো অ্যাক্সেস দিতে হবে, যে আসো, ঠিক আছে, আসো। আপনাকে গুগলকে বলতে হবে তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার কিছু কথা আছে, এরকম তো বলতে হবে, গুগলকে তো অ্যাট্রাক্ট করতে হবে। এবং এইটাকে বলা হয় রোবটস ডট টিএক্সটি। রোবটস ডট টিএক্সটি বুঝতে পারছেন? আপনি আপনার ওয়েবসাইটের কোন পেজকে অ্যাক্সেস দিবেন, আপনি ওয়েবসাইটকে অ্যাক্সেস দিবেন কি দিবেন না, বিকজ দিস ইজ ইওর প্রপার্টি, এটা আপনার প্রপার্টি না? তো রোবটস ডট টিএক্সটি বলতে বোঝায় আপনি আপনার ওয়েবসাইটের কোন পেজে অ্যাক্সেস দিবেন, কতটুকু অ্যাক্সেস দিবেন, ঠিক আছে? অনেকে এখন আপনি চাইলে আপনার গার্লফ্রেন্ড বললো তুমি আমার মনের অ্যাক্সেস পাইছো, বিয়ের আগে দেহের অ্যাক্সেস পাবা না, ঠিক আছে? রেস্ট্রিকশন আছে না? তুমি আমার মনের অ্যাক্সেস আপাতত পেয়ে যাচ্ছ, ঠিক আছে? ভালোবেসে ফেলছি, কথা বলতে পারবো, দেখা করতে পারবো, কিন্তু এতটুকুই, তুমি এক কর্নারে বসবা, আমি এক কর্নারে বসবো। এইটাকে বলা হয় ওয়েবসাইটের ভাষায় রোবটস ডট টিএক্সটি। মানে আপনি আপনার ওয়েবসাইটের কোন পেজে আপনি অ্যাক্সেস দিবেন, কোন পেজে অ্যাক্সেস দিবেন না, কতটুকু ক্রল করতে পারবে, কতটুকু ক্রল করতে পারবে না, ঠিক আছে? কতটুকু ক্রল করতে পারবে, কতটুকু ক্রল করতে পারবে না। এই জন্য বলতেছি ক্রল ইরোর্স, মানে এই ক্রল করার জন্য অনেক ধরনের ইরোর থাকতে পারে। এখন আপনি তো জানেন না রে ভাই কি কি ইরোর থাকতে পারে, ঠিক আছে? আপনি তো জানেন না, অনেকগুলা মেয়ে আছে না মন খারাপ করে গাল ফুলায় বসে আছে, আপনি জিজ্ঞেস করলেন কি হয়েছে, তুমি বুঝবা না, এরকম বলে না? কি হয়েছে, তুমি বুঝবা না, তুমি আমার মনই বুঝলা না, হ্যাঁ? তুমি বুঝবা না, আসলে তোমরা ছেলেরা বুঝোই না তার মুড সুইং কেন করছে। এখন আপনি মুখ দেখে চোখ দেখে কিভাবে বুঝে ফেলবেন? রোবট, মনে করেন রোবট আপনার ওয়েবসাইটে আসলো, আসার পরে রোবটকে আপনার ওয়েবসাইট বলতেছে তুমি আমার মনই বুঝলা না, তুমি আমার মনই বুঝো না, তুমি জানোই না কিভাবে আমি স্যাটিসফাইড থাকি, ওয়েবসাইট বলতেছে। তখন রোবট কি করে জানেন? রোবট বলে ইমোশনাল ড্যামেজ। গুগল কি করে তখন? জিএসসি নামে একটা টুলস এক্সটেনশন আছে বা একটা ফ্রি টুলস আছে বা ফ্রি অ্যাক্সেস আছে। জিএসসি বলতে বোঝায় গুগল সার্চ কনসোল, মানে লাভ গুরুর কাছে যায়, যার কাছে সব সমস্যা আছে, ঠিক আছে? সার্চ কনসোলের কাছে যায় এবং বলে যে তুমি যাও, তুমি গিয়ে জিজ্ঞেস করো। তো গুগল সার্চ কনসোল কি করে? কোড আছে, গুগল সার্চ কনসোল যখন আমরা সেট আপ করি তখন সে গুগল সার্চ কনসোলের কাছে সবকিছু বলে। এরকম থাকে না, দুইজন ঝগড়া করলে একটা বন্ধু অথবা বান্ধব থাকে যার কাছে সেও মনের কথা বলে, সেও মনের কথা বলে, বলে না?
তো ওয়েবসাইট তার কাছে মনের কথা বলে যে এই জন্য আমি ক্রোল করতে দিচ্ছি না, এবং রোবট বলে এই জন্য আমি ইন্ডেক্স করছি না। বুঝাইতে পারছি? ওয়েবসাইট বলে এই জন্য আমি ক্রোল করতে দিচ্ছি না, আর রোবট বলে এই জন্য ইন্ডেক্স করতে দিচ্ছে না। তাহলে এই যে দেখেন এখানে বলতেছে ফিক্স ক্রোল ইরর, মানে আপনার ওয়েবসাইটে কোনো ধরনের ক্রোল ইরর আছে কিনা, আপনার ওয়েবসাইটে ইন্ডেক্সিং এর কোনো ঝামেলা আছে কিনা, এই ঝামেলাগুলা ফিক্স করার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে। এটাকে বলা হয় গুগল সার্চ কনসোল সেটআপ। কিভাবে করে, কতটুকু করে, কিভাবে কাজ করে এটা আমরা দেখাবো। ঠিক আছে, গুগল সার্চ কনসোল সেটআপ করব। এখন এইটা শেষ হয়ে গেল। ঠিক আছে, মোটামুটি ডান হয়ে গেল। এটা ডান হয়ে গেল। আমরা দেখে নিলাম আমার ওয়েবসাইটে কোনো ধরনের সার্চ ইরর আছে কিনা, এটাকে সলভ করলাম। ঠিক আছে, এইটা মোটামুটি আমরা সলভ করে দিলাম। ঠিক আছে, এইটা সলভ করার পরে আমাদের নেক্সট হলো বলতেছে তুমি কি করো, ইমপ্রুভ ইউর সাইট স্পিড, মানে আপনার সাইট স্পিডটাকে ইমপ্রুভ করেন। এখন সাইট স্পিড কেন দরকার? ঠিক আছে, সাইট স্পিড কেন দরকার? ধরেন আপনি আপনার গার্লফ্রেন্ডে একটা টেক্সট করছেন সকাল 10টায়। ঠিক আছে, বললেন যে আই লাভ ইউ বাবু। ঠিক আছে, বাবু বিকাল 4টায় একটা ফরওয়ার্ড মেসেজ দিল আই লাভ ইউ টু। এটা ফরওয়ার্ড, উপরে লেখা আসলো ফরওয়ার্ড। এরকম হয়েছে কারো লাইফে? মানে বাবু আপনাকে ফরওয়ার্ড টেক্সট করছে। এখন আপনি টেক্সট করছেন 10টায়, সে রেসপন্স করছে 4টায়। এই রিলেশনশিপ টিকবে? এই রিলেশনশিপ টিকবে? অবশ্যই এই রিলেশনশিপ টিকবে না। তো সাইট স্পিড হলো একজন ইউজার রিকোয়েস্ট করতেছে তার সাইটে ঢোকার জন্য, ধরেন আমি এই পেজে ঢোকার জন্য, এখন এটা অপেক্ষা করাইতেছে। ঠিক আছে, শুধু লোডই হচ্ছে, লোডই হচ্ছে, লোডই হচ্ছে। ঠিক একইভাবে রোবটও আসলো, আসার পরে দেখা গেল, ঠিক আছে, আসার পরে দেখা গেল যে এই ওয়েবসাইটের স্পিড একদম নগণ্য। রোবট কি ক্রল করবে? রোবট কি ওই ওয়েবসাইটে থাকবে? তার আর কি কোনো কাজ নাই? তার জন্য কি মেয়ের অভাব পড়ছে নাকি রে ভাই? ইউজার কি থাকবে? ইউজারের জন্য কি অপশনের অভাব আছে? তো ওয়েবসাইট স্পিড বলতে বোঝায় একজন ইউজার অথবা রোবট যখন ওয়েবসাইটটাকে লোড করতে চায়, ওয়েবসাইটটাকে রিড করতে চায়, তখন তাকে কত সময় অপেক্ষা করতে হয়। যদি সাইট স্পিড ভালো না থাকে তাহলে কি রোবট আসবে? এখন রোবট যদি না আসে তাহলে কি ক্রোল হবে? যদি ক্রোল না হয় তাহলে কি ইন্ডেক্স হবে? আর যদি ইন্ডেক্স না হয় তাহলে র্যাঙ্ক হবে? তাহলে আপনার সাইট স্পিডটাকে অবশ্যই ইমপ্রুভ করতে হবে। আমি এখানে লিখে দিচ্ছি যে ইমপ্রুভ সাইট স্পিড। তারপরে চলে আমরা নেক্সটে যাই। এখানে বলতেছে তোমার ওয়েব ভাইটাল স্টাইল আসবে। এখন বলতেছে ফিক্স ব্রোকেন ইন্টারনাল এন্ড আউটবাউন্ড লিংক। ইন্টারনাল লিংক বলতে এখানে বোঝাচ্ছে যে লিংকটা আপনার ওয়েবসাইটের সাথে করা হয়েছে, আর আউটবাউন্ড লিংক বলতে বোঝাইছে যে ওয়েবসাইটের সাথে আপনার অন্য লিংক করা হয়েছে। এখন গুগল কি করে জানেন, যখন ক্রোল করে তখন কিন্তু পেজ টু পেজ ভিজিট করে। ঠিক আছে, পেজ টু পেজ ভিজিট করে। পেজ টু পেজ ভিজিট করা মানে বুঝেন, ধরেন একটা ওয়েবসাইটে আসার পরে যতগুলা লিংক পাবে, আমরা কিন্তু লিংক দুই ভাবে করি। সোহাগ ভাই সাইট স্পিড বোঝেন, আমি দেখাই দেবো কিভাবে ইমপ্রুভ করবেন। আজকে তো শুধুমাত্র ইন্ট্রো। ঠিক আছে, ধরেন ওয়েবসাইটে আসলো, আসার পরে আপনার ইন্টারনাল লিংকে ঢুকতে গিয়ে দেখলো এখানে আসতেছে ইরর পেজ, আসে না? অনেক সময় পেজ ডাজন্ট এক্সিস্ট, পেজ নট শোয়িং, পেজ রিমুভ, 404 ইরর, ধুরমিয়া অন্য কোনটা দেখেন, এরকম হয় না? এটাকে বলা হয় ব্রোকেন লিংক। মানে আপনার ওয়েবসাইটের মধ্যে যদি কোনো ইন্টারনাল অথবা এক্সটার্নাল লিংক কাজ না করে, হতে পারে আপনি আপনার একটা ইন্টারনাল লিংক করছিলেন, এখন এই লিংকটাকে রিমুভ করে দিয়েছেন, তাহলে কি এই লিংকটা আর কাজ করবে? এই লিংকটা কাজ করবে? হতে পারে আপনি একটা এক্সটার্নাল লিংক করছিলেন, যে পেজের সাথে করছেন ওই পেজটা রিমুভ করে দিয়েছে লিংকটা, তাহলে কি এটার কাজ করবে? হতে পারে এটা রিমুভ করে দিয়েছে, তাহলে কাজ করবে? ভেরি গুড, তখন কিন্তু কাজ করবে না। হতে পারে আপনার একটা লিংকের মধ্যে সমস্যা আছে যার জন্য কাজ করছে না। এখন রোবট যদি বারবার ধাক্কা খায়, ধরেন আপনার পেজে গেল, পেজে যাওয়ার পরে পেজ এক্সিস্ট করতেছে না, গুগল যদি বারবার ধাক্কা খায়, তাহলে কি এটার পেজ এক্সপিরিয়েন্স ভালো হবে? ভালো হবে? আপনি রাত্রিবেলা কথা কল দিলেন, ঠিক আছে,
রাত্রিবেলা কল দিলেন অনেক রোমান্টিক মন নিয়ে, আজকে কবিতা বলবেন, ঠিক আছে, ভালোবাসার কথা বলে উল্টাই ফেলবেন আজকে, এখন কথাগুলা কেটে কেটে আসছে, ঠিক আছে, মি তো ও ও ও ও এইভাবে আসছে, বারবার কল ড্রপ করছে, তাহলে কি জমবে খেলা? জমবে? তো এইটাই হলো ব্রোকেন লিঙ্ক। আপনার পেজে যেন একটা শার্প পেজ থাকে, আপনার পেজের কানেকশন গুলা, ইন্টারনাল এক্সটার্নাল কানেকশন গুলা যেন ঠিকঠাক থাকে, এইটার জন্য আপনাকে লিঙ্কটাকে ফিক্স করতে হবে, যেন ইউজাররা এসে বিরক্তি না হয়, গুগলের রোবট এসে এসে যেন বিরক্তি বোধ না করে, কেমন, বিরক্তি বোধ না করে। তারপরে আরো একটা জিনিস আসে, সেটা হলো ফাইন্ড এন্ড ফিক্স এইচটিটিপি, এটা আগেই চলে আসছে একবার, মেক শিওর ইউর ওয়েবসাইট ইজ মোবাইল ফ্রেন্ডলি, ঠিক আছে, আপনি চেষ্টা করবেন আপনার ওয়েবসাইটটা যেন মোবাইল ফ্রেন্ডলি হয়। তার কারণটা হলো অনেক সময় অনেকগুলা ইউজার মোবাইল দিয়ে চেক করে না, মোবাইল দিয়ে চেক করে না, অনেক সময় মোবাইল দিয়ে চেক করে না ম্যাক্সিমাম ভিজিটর। এখন মোবাইলে যদি দেখা যায় ফোনগুলা ঠিকঠাক ভাবে আসলো না, মোবাইলে যদি দেখা গেল ইমেজ গুলা ঠিকঠাক ভাবে আসলো না, ঠিক আছে, আমার আগে থেকে কোনো প্ল্যানই থাকে না রে ভাই, বিশ্বাস করেন আগে থেকে কোনো প্ল্যানই থাকে না, আপনাদের কি ক্লাস নিব, আমি রান্না বান্না করি আসছি, আমি খাওয়া দাওয়া করি না এসে তাদের ক্লাস নিছি, আপনাদের ক্লাস নিছি, এত সময় কই রে ভাই রিসার্চ করার, নিজের জানই বাঁচে না, যা মাথায় আছে তাই বলে দিই। ওকে, লিভ ইট, ঠিক আছে, গড গিফটেড বলতে পারে। ওকে, তো আমরা কোথায় ছিলাম এখন, মোবাইল ফ্রেন্ডলি। অনেক সময় হয় না, আপনি মোবাইলে ঢুকলেন, ঢুকার পরে লিঙ্কে ক্লিক গুলার জন্য লিঙ্ক গুলা ছোট হয়ে আসছে, লিঙ্ক গুলা ঠিকঠাক ভাবে কাজ করছে না। এখন আপনার গুগল কিন্তু দুই ভাবে করে, গুগলের রোবট কিন্তু দুইটা সেক্টরে কাজ করে এখন, একটা হলো ডেস্কটপ ভার্সন, একটা হলো মোবাইল ভার্সন, তো আপনাকে রেসপন্সিভ করতে হবে, ঠিক আছে, আপনাকে রেসপন্সিভ করতে হবে। মোবাইল রেসপন্সিভ কি, কিভাবে করতে হয় আমরা ক্লাসে কথা বলবো, কেমন, এটা নিয়ে ক্লাসে কথা বলবো। তারপরে আসে হলো ইউজ এন এসইও ফ্রেন্ডলি ইউআরএল স্ট্রাকচার, এটা আমরা অন পেজে দেখে নিয়েছি। এসইও ফ্রেন্ডলি ইউআরএল স্ট্রাকচার মানে তো বুঝেন, ইউআরএল এর মধ্যে যেন ডেট এন্ড টাইম না থাকে, এক একটা কিওয়ার্ড যেন দুইবার রিপিট না হয়, তারপরে হলো আপনার ইউআরএলটা যেন অনেক বড় না হয়ে যায়, এইটাও টেকনিক্যাল এসইও পার্টে তারা নিয়ে আসছে। তারপরে আপনার আসে স্ট্রাকচার ডাটা, স্ট্রাকচার ডাটা বলতে বোঝায় স্কিমা ডাটা, স্কিমা মার্কআপ কি, আমরা স্কিমা মার্কআপ জিনিসটা বুঝবো, স্কিমা ডট ওআরজিটা বুঝবো, কিভাবে ইমপ্লিমেন্ট করে আমরা এইটাও দেখবো। তারপরে আসে হলো আপনার চেক ইউর সাইট ক্রোল ডিপ, আমরা এটা দেখবো, আপাতত নিয়ে রাখছি, আমরা এইটাও দেখবো, ঠিক আছে। তারপরে আমরা যে জিনিসটা আছে সেটা হলো আপনি আপনার ওয়েবসাইটে দেখবেন রিডাইরেকশন আছে কিনা, আমরা রিডাইরেকশন জিনিসটাও বুঝবো, ঠিক আছে। যখন আমরা এই জিনিসগুলোর প্রতিটা ডিপ ক্লাস করব, প্রতিটা টপিকস এর আমরা ডিপ ক্লাস করব। ফাইন্ড এন্ড ফিক্স রিডাইরেক্ট চেইনস এন্ড লুপস, আমরা এটাও দেখবো, ঠিক আছে, কি চেইন এবং কি লুপস, রিডাইরেকশন লুপস, জাস্ট ডান। আপনার এতটুকুই টেকনিক্যাল এসইওতে দেখতে হবে, আর কিছু আসে না টেকনিক্যাল এসইওতে, কেমন, টেকনিক্যাল এসইওতে আর কিছু আসে না। তারপরেও যদি কোনো কিছু এক্সট্রা এড হয় আমরা এটা এড করে দিব। দেখবেন এইখানেও র্যাঙ্ক ম্যাথ এইচটিটিপিএস বলছে, ওয়েবসাইট এটা বলছে, মেক শিওর লোড ফাস্ট বলছে, মোবাইল ফ্রেন্ডলি বলছে, ইমেজ কম্প্রেশন বলছে, ব্রোকেন লিংক ফিক্স বলছে, দুইটাই একই কথা বলছে, তবে আমরা দুইটাকে কম্বাইন করেই দেখবো। আপাতত টেকনিক্যাল এসইও জিনিসটা বুঝতে পারছেন? টেকনিক্যাল এসইও বলতে বোঝায় একটা ওয়েবসাইটকে গুগলের ইন্ডেক্সিং এর যে প্রবলেম হয়, গুগলের সার্চ রেজাল্টে শো করার জন্য যা যা করতে হয়, গুগলের সার্চ ইঞ্জিনকে ইন্ডেক্সিং এর জন্য যে কাভাবে বাধ্য করা হয়, এটাকেই মূলত আমরা বলি টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইওর মোটিভ হলো এইটাই, এবং আমরা টেকনিক্যাল এসইওতে শুধুমাত্র এই জিনিসগুলাই দেখবো না, আরো জিনিসগুলা দেখবো, ঠিক আছে, আমরা এই জিনিসগুলা দেখবো। এবং শেষের দিকে আমরা একটা জিনিস দেখবো, ধরেন আপনি আপনার ওয়েবসাইটে সবকিছু ফিক্স করে ফেলছেন না, আপনার ওয়েবসাইটে কন্টেন্ট দিলেন, কিওয়ার্ড রিসার্চ করলেন, টেকনিক্যাল এসইও অন পেজ করলেন, এখন আপনার ওয়েবসাইটে এইগুলা করার উদ্দেশ্য কি ছিল, যেন আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসে, ট্রাফিক আসে না, এখন আপনার ওয়েবসাইটে কি আদৌতে ট্রাফিক আসছে, ট্রাফিক আসলে কোন কান্ট্রি থেকে আসছে, কতটুকু সময় স্টে করছে, যে ট্রাফিক গুলো আসছে তাদের বয়স কত, তারা তাদের 14 গোষ্ঠীকে কিন্তু অ্যানালাইসিস করা যায়, জানেন, একটা ট্রাফিকের 14 গোষ্ঠীকে কিন্তু
অ্যানালাইসিস করা হয়, এবং এই 14 গোষ্ঠীকে অ্যানালাইসিস করার জন্য গুগল একটা ফ্রি টুলস দেয়, এবং আমরা এটাকে বলি হলো গুগল অ্যানালাইটিক্স। তো গুগল অ্যানালাইটিক্স জিনিসটা আমরা শেষের দিকে দেখব, গুগল অ্যানালাইটিক্স জিনিসটা কি, কিভাবে সেট করতে হয়, এবং শেষের দিকে আমরা দেখবো যে টেকনিক্যাল এসইও অডিট, অডিট উইথ ফ্রি টুলস, এবং আপনাদের বেসে স্পেশালি থাকবে টেকনিক্যাল এসইও অডিট, অডিট উইথ সামরাশ। এইটা খুব কম মানুষ আছে যারা পারে, বাট আমি চাচ্ছি হয়তোবা খুব বেশি দিন আর ক্লাস টাস নিব না, আমি চাচ্ছি এইটাকে আর স্কিপ না করে আপনাদের দেখাই দিতে। এবং ক্রলিং ইন্ডেক্সিং এ কিন্তু সাইট ম্যাপ, রুবোস্টোর, টিএক্সটি জিনিসগুলো চলে আসবে, ঠিক আছে? তো টেকনিক্যাল এসইওর আমরা এই জিনিসগুলা ধাপে ধাপে সেট করব। আজকের ক্লাসগুলো একটু মজা করে নেওয়ার কারণ হলো এটা হলো একটা বেসিক লেভেলের ক্লাস, সবগুলার উপরে একটা ধারণা রাখা, এবং আমরা যখন ক্লাস করব প্রতিটা জিনিসের আবার এক্সাম্পল দিব, তারপরে আমরা ধীরে ধীরে প্রতিটা জিনিসের প্র্যাকটিক্যাল ভার্সনও করব, ঠিক আছে? প্রতিটা জিনিসের আমরা প্র্যাকটিক্যাল ভার্সনও করব, এবং এই প্র্যাকটিক্যাল ভার্সনটাই মূলত আপনাদের জন্য দরকার হবে। বুঝাইতে পারছি? তো আই হোপ যে আপনারা টেকনিক্যাল এসইও মোটামুটি বুঝতে পারছেন ইনশাআল্লাহ। চলে আপনাদের কোয়েশ্চেন শিটটা আমাকে কেউ একজন দেন, আমি কোয়েশ্চেন শিটের কোয়েশ্চেন গুলা দেখে আসি। তবে শুধুমাত্র আমি আপনাদের আগের কোয়েশ্চেন দেখবো, টেকনিক্যাল এসইও নিয়ে কোনো কোয়েশ্চেন নিব না, কারণ টেকনিক্যাল এসইও আমরা দেখাবো। আরো একটা জিনিস আমি বাদ দিয়ে দিয়েছি এখানে, আপনাদের ক্যানোনিক্যাল ট্যাগটাও আসবে, কেমন? ক্যানোনিক্যাল ট্যাগটাও আসবে, ক্যানোনিক্যাল ট্যাগ আসবে, রিডাইরেকশন তো বলে দিছি, আর অনেক জিনিস আসবে, বাট এটা ক্লাসের প্রয়োজনেই আসবে, কেমন? ক্লাসের প্রয়োজনেই আসবে। চলেন কোয়েশ্চেন শিটটা দেন তো কেউ একজন আমাকে। আজকে ক্লাসটা বুঝতে পারছেন তো? আজকে ক্লাস বুঝতে পারছেন? আপনাদের পেমেন্ট দেওয়ার সময় চলে যাচ্ছে, আমি পেমেন্টই নিতে পারছি না, এত বিজি হয়ে গেছে বুঝছেন, আমি মনে হয় একমাত্র ছেলে যে নিজের পেমেন্টের জন্য ডিলে করতেছি, ঠিক আছে? তবে এখন দিয়েন না পেমেন্ট, টেমেন্ট সময় হলে দিয়েন, ক্লাসে মনোযোগ দেন, ঠিক আছে? পেমেন্টের জন্য আপনাদের আমি ঘর থেকে তুলে নিয়ে আসবো না, ফ্যান টেন খুলে নিয়ে আসবো না, কেমন? ফ্যান টেন খুলে টিলে নিয়ে আসবো না বাসা থেকে। মাস চলে আসুক, মাসের বেতন পেলে আপনারা দিয়েন যারা বেতন পান। ওকে, এখন থেকে কি 4 দিন ক্লাস হবে? না রে ভাই, 4 দিন ক্লাস হবে না, 3 দিনই ক্লাস হবে, 3 ঘন্টা হবে ক্লাস, এবং আপনাদের অ্যাসাইনমেন্ট আসবে একদিন। কন্টেন্ট এআই কিভাবে করতে হয় এগুলোর আনসার দিয়ে দিছি, এগুলোর আনসার দিয়ে দিছি, কারণ গতকাল আর টেকনিক্যাল এসইও নিয়ে ক্লাস হয়েছে না। আজকের ক্লাসটা বুঝতে পারছেন? এখন আপনাদের বলি, ঠিক আছে, আপনারা কিভাবে কোয়েশ্চেন গুলা করবেন, কেমন? আমি নিজে এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে, আপনারা কোয়েশ্চেন গুলা কিভাবে করবেন আমি এখানে লিখে দিচ্ছি। ধরেন আমি নিজে লিখে দিচ্ছি টেকনিক্যাল এসইও পার্ট 1, ঠিক আছে? এখানে আসার পরে ধরেন আপনি এখানে নামটা লিখলেন, ঠিক আছে, এইখানে আপনার কোয়েশ্চেনটা করলেন। তবে আপনারা ভাই ইররিলেভেন্ট কোয়েশ্চেন করেন না, ঠিক আছে? এইখানে কোয়েশ্চেনটা করলেন। ধরেন আমি বললাম যে ভাই আমার নাম হৃদয়, ভাই আমি আজকে জিএসসি এর মানেটা বুঝি নাই, জাস্ট ডান। এখন যদি আপনি এসে দেখেন যে সেম কোয়েশনটা একজন করে ফেলছে, আপনি আর এখানে কোয়েশন করেন না, আপনি নেক্সট কোয়েশন করে দিয়েন, এবং ক্লাস শুরু হওয়ার আগেই আমি কোয়েশন গুলা নিয়ে নিব। রিকোয়েস্ট আল্লাহর ওয়াস্তে ইররিলেভেন্ট কোয়েশন গুলা করেন না, কারণ ইররিলেভেন্ট কোয়েশন করলে দেখেন আজকের ক্লাসটা আমি নিজেই ফ্রেশ ছিলাম, আমার অন্য কোনো কি ছিল না, মানে আপনারা আমাকে ফ্লেক্সিবিলিটি দিছেন, আপনারা বেস্ট ক্লাসটা পাইছেন, আপনারা যখনই আমাকে ফ্লেক্সিবিলিটি দিবেন তখন আপনারা বেস্টটা পাবেন। এইরকম না যে ভাই আমার আজকে স্ক্রিপ্ট লিখে আনছি, আমি স্ক্রিপ্ট অনুযায়ী ক্লাস নিব। আমি যা জানি, আমি যেভাবে কাজ করি, আমি আপনাদের সেম ভাবে যত সহজ করে বোঝানো সম্ভব আমি ঠিক তেমন করেই বোঝাই। কারণ যখন আমি ক্লাস নেই আমি ফিল করি যে আমাকে কেউ যদি বোঝাইতো তাহলে কিভাবে বোঝাইলে আমি বোঝাইতাম। এবং এই দুষ্ট এক্সাম্পল গুলা কিছু পশুর বাচ্চারা এইগুলা নিয়ে কন্ট্রোভার্সি করছে, এবং খুব বাজে ভাবে। আচ্ছা, আমাকে নিয়ে দুইটা ছেলে অনেক ব্লেম করে, ব্লেম গুলো আমি আপনাদের আজকে শোনাই রাখি। প্রথম কথা হলো ব্লেম গুলা, আহ, আমি নাকি আপনাদের স্কিল টেস্ট, ফাইবার স্কিল টেস্ট দেওয়ার জন্য টাকা নেই, আমি নাকি আপনাদের কন্টেন্ট সার্ভিস দেওয়ার জন্য টাকা নেই, আমি নাকি আপনাদের ব্যাকলিং সার্ভিস দেওয়ার জন্য টাকা নেই, আমি নাকি আপনাদের কাছে টুলস বিক্রি করি, ঠিক আছে?
অ্যান্ড আমি নাকি ক্লাসে এসে প্রেমের গল্পই শুধুমাত্র শোনাই, আমি এসইওর এসও জানি না, আমি নাকি আমার আপওয়ার্ক অ্যাকাউন্টটাকে ইন্সপেক্ট করে দেখাই, ঠিক আছে? সো দুইজন, জাস্ট পুরো বাংলাদেশে দুইজনই। তো আমি চাইলে অনেক কিছু করতে পারতাম, বাট আমার না কেন জানি না তার ফ্যামিলির জন্য মায়া হয়, ঠিক আছে? এবং দিন শেষে দেখলাম যে ছেলেটা নাকি বাংলাদেশেরও না, ও নাকি ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসে কাজ করে। যাই হোক, তাদের কোর্স বিক্রি বন্ধ হয়ে গেছে এবং যার জন্য এরকম করা হচ্ছে আর কি। ইটস ওকে, ইটস হ্যাপেন। এবং আপনি ভালো কিছু করলে হবে। আজকে টেকনিক্যাল ইস্যুটা বুঝতে পারছেন আপনারা? এবং আমি একটু টকেটিভ গাই ভাই, বুঝছেন? যখন মন ভালো থাকে আমি এক নাগারে কথা বলতে পারি। টেকনিক্যাল ইস্যু বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে। তাহলে আপনাদের নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাস কবে? আগামীকালকে কি ক্লাস আছে? আগামীকালকেও মনে হয় আপনাদের ক্লাস আছে। আগামীকালকেও ক্লাস আছে। ঠিক আছে। আচ্ছা, যেদিন ক্লাস আসে ওই দিন ক্লাস করব, কেমন? যেদিন ক্লাস আসে, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম সবাইকে। আমি ক্লাসের ভিডিওটা দিয়ে দেব। ঠিক আছে? দাঁড়ান, আমি রেকর্ড অফ করে ফেলি এন্ড আমি আপনাদের রেকর্ডটাও দিয়ে দিব খুব তাড়াতাড়ি। সাথে আপনাদের কিও দিয়ে দিব। রিসোর্স